প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে ইদানিং বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। সেটা হলো কি, যে আমরা জয় বাংলা বলবো, নাকি বাংলাদেশ জিন্দাবাদ বলবো, নাকি ইনকিলাব জিন্দাবাদ বলবো, আজাদি জিন্দাবাদ, এই সমস্ত কথাবার্তা আজকাল শুরু হয়েছে। কেন? এইগুলি কি আমাদের সমস্যা? আমাদের সমস্যা কি জয় বাংলা? আমাদের সমস্যা কি বাংলাদেশ জিন্দাবাদ? আমাদের সমস্যা কি ইনকিলাব জিন্দাবাদ বা আজাদি জিন্দাবাদ? এইসব কথাবার্তা আজকাল কি কারণে? একটাই কারণ, সেটা হলো মুক্তিযুদ্ধের পরাজিত সৈনিক যারা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের আমলে গুপ্ত এবং সরবে নীরবে কাজ করে গেছে, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়, যারা মুক্তিযুদ্ধের কথা শুনলে ঘা জ্বালা দেয়, যাদের বঙ্গবন্ধুর কথা শুনলে যাদের ঘা শিহরিয়ে ওঠে, তাদের কর্মকাণ্ড ইদানিং নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, যেটির শুরু 24-এর সেই তথাকথিত বিপ্লবের পর থেকে। কিন্তু প্রশ্ন হলো, আজকে ডক্টর ইউনূস সরকারের বিদায়ের পর নতুন একটি সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সরকারের এখন পর্যন্ত মাত্র 7-8 দিন হলো। এরই মাঝে নতুন বয়ান, আজকাল নতুন নতুন কথা শোনা যায়। নতুন বন্দোবস্ত, কিসের বন্দোবস্ত? আমাদের বন্দোবস্ত মুক্তিযুদ্ধের পর 72-এর সংবিধানেই আমাদের বন্দোবস্ত। এর বাইরে আর আমাদের কোনো বন্দোবস্ত নেই। আজকাল নতুন নতুন কথা শোনা যায়। বন্দোবস্ত কি বলে আপনার, এই যে বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনার মাঝে বিভিন্ন নতুন নতুন শব্দের সংযোজন, এগুলি টক শোতেও পর্যন্ত শোনা যায়। ইনকিলাব জিন্দাবাদ শব্দটি, জিন্দাবাদ শব্দটি যেমন বাইরের, বিদেশি, ইনকিলাব তেমনি বিদেশি। আবার এই জিন্দাবাদ শব্দটি আমাদের উপমহাদেশে 3টি দেশেই আমরা ব্যবহার করে থাকি। এমনকি শহীদ, শহীদ দিবস, শহীদ শব্দটিও বিদেশি শব্দ। শহীদের কোনো বিকল্প শব্দ আমরা বের করিনি বা করতে চাইনি। সেই শহীদ 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 যেসব কথাবার্তা সেই ব্রিটিশ থেকেই, ব্রিটিশের আন্দোলনের থেকে বা আরো আগে থেকেই চলে আসছিল, সেই শব্দটি এখন পর্যন্ত আমরা ব্যবহার করি। 24-এর জুলাইয়ের পর থেকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস মুছে ফেলার যে ষড়যন্ত্র হয়েছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। ডক্টর ইউনূস সরকারের 18 মাসের শাসনে আমরা অন্তত রাজনৈতিকভাবে বা আমাদের সংবিধানের বাইরে গিয়ে উল্টো রাস্তায় হাঁটতে গিয়ে আমরা অনেক পরিবর্তন কথা বলছি, ইতিহাস বিকৃতির কথা বলছি, এবং নতুন করে ইতিহাস বানানোর বয়ান তৈরি করছি। এইসব বয়ান এতদিন কোথায় ছিল? বা নতুন নতুন বয়ানে দেশ জাতির লাভ ক্ষতি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার সময় এসেছে। দেশ যখন উন্নয়নের পথে হাঁটছে, দেশের সার্বিক উন্নয়নে যখন আমাদের মনোনিবেশ প্রয়োজন, ঠিক তখনই আমরা বিভিন্ন ইস্যু তুলে নতুন করে কেয়াস সৃষ্টি করতে চাই, আলোচনায় আসতে চাই। এর মূল কারণটি হলো 71-এর চেতনা
একাত্তরের মুক্তিযুদ্ধ, আমাদের গৌরব গাথা, সবকিছুকে নতুন প্রজন্মের কাছে ভুলে তথ্য দিয়ে বিভ্রান্ত করা। প্রিয় দর্শক, আপনারা জানেন এই প্রক্রিয়া বহুত দিন যাবতই চলছে। আমাদের দেশে এক শ্রেণী ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ধর্মান্ধতার মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে জাতিগতভাবে, ভাষাগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিপর্যস্ত করছে, এবং এই প্রক্রিয়াটি ইদানিং অনেক বেশি সচল। আজকে ইনকিলাব জিন্দাবাদ বলা হচ্ছে। কেন আমাদেরকে ইনকিলাব বলতে হবে? আমাদের নতুন শব্দ আবিষ্কার করে, নতুন শব্দ আমদানি করে, এতে আমাদের লাভ ক্ষতি, যা আগেই বলছি, কি সেটা দেখতে হবে। তার পেছনের রহস্যটা কি, এর অন্তরালে কি লুকিয়ে আছে, সেই বিষয়গুলি নিয়ে সচেতন হওয়া, আলোচনা করা, প্রতিহত করা একান্ত প্রয়োজন। কারণ মাত্র কদিন আগে একটি সরকার গঠিত হলো, অনেক খাটখড় পুড়িয়ে এই নির্বাচনকে সফল করতে হয়েছে। ডক্টর ইউনূসের সরকার নির্বাচন খুব সহজে দিতে চায়নি, এটা সকলে জানে। বিশেষ করে আজকে যারা সরকার গঠন করেছে, বিএনপি, তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে নির্বাচনটি সম্পন্ন করা পর্যন্ত তাদের কত ধৈর্য সহনশীলতার সঙ্গে ইউনূস সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে এই পর্যন্ত আসতে হয়েছে। এটা হয়তো সম্ভবত বিএনপির চেয়ে আর ভালো কেউ জানে না। এই নির্বাচনের মাঠে যখন আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল ছিল না, নতুন করে জামাত বিএনপিকে ছেড়ে যখন বলা যেতে পারে তারা এককভাবে বিভিন্ন ধরনের ইসলামিক দলগুলিকে নিয়ে জোট করে বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যারা সর্বসাকুল্যে 7 থেকে 12% পর্যন্ত ভোট পেতে পারে, তারাও কিন্তু একেবারে ক্ষমতায় যায় বা ক্ষমতা চলেই গিয়েছে এই ধরনের এক হাইক তোলে, যেটা মানুষকে অনেক সময় বিচলিত করেছে, উদ্বিগ্ন করেছে। যে কারণে নির্বাচনের আগে এক ধরনের অনিশ্চয়তা ছিল। নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত অনেককে বলতে শোনা গেছে, বা অনেকেই সন্দেহ পোষণ করছে, আমরা নিজেরাও সন্দেহ পোষণ করছি যে আদৌ নির্বাচন হবে কি হবে না। এ কারণেই বলছি, নির্বাচনটি সহজ ছিল না। এই নির্বাচনটি সম্পূর্ণ করতে গিয়ে জনগণ এবং বিএনপি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কারণটি আর ভাঙ্গিয়ে বলার প্রয়োজন নেই, আপনারা ইতিমধ্যেই জানেন যে নির্বাচনকে সময় নষ্ট করে পিছিয়ে পিছিয়ে আরো কিছুদিন ক্ষমতায় থাকা যায় কিনা, সেই ধরনের মনোবাসনা ডক্টর ইউনূস থেকে শুরু করে তার অনেক উপদেষ্টারই ছিল। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ, দেশের পরিবেশ, জনগণের মনোভাব, বিএনপির দক্ষতা, সাংগঠনিক কর্মকাণ্ড, তারেক রহমানের দেশে ফেরা, বিভিন্ন কারণেই সরকার নির্বাচনটি শেষ পর্যন্ত করতে বাধ্য হয় এবং জনগণই জয়ী হয়। বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে, এটা সকলের কাছেই প্রায় প্রত্যাশিত ছিল। এখন বিএনপির কাছে মানুষের কি প্রত্যাশা, মানুষের কি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি
করবে সেটি অন্য বিষয়। ঘটনা, যেহেতু মাত্র সরকার ক্ষমতা নিয়েছে এবং সরকার বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে, পদক্ষেপের মাঝে সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে, অনেকের পছন্দ না হইতে পারে অনেক পদক্ষেপ, কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে সেটা বিএনপি বুঝবে, দলীয়ভাবে বুঝবে, রাজনৈতিক দল, এটাই গণতন্ত্রের নিয়ম, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বহু মত পথ কে প্রাধান্য দিয়ে তাদের দলীয় মত পথকে, তাদের আদর্শ, উদ্দেশ্য এবং রাষ্ট্রীয় সংবিধানকে মর্যাদা দিয়ে সংবিধানের অধিকারকে সনুন্নত রেখে সরকার চালাবে, সেটাই স্বাভাবিক। এবং সেখানে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হইতেই পারে। এর প্রধান অন্যতম কারণ সেটা হলো, যে দল, রাজনৈতিক দলের কথা বলছি, ক্ষমতায় যাবে, সেই দলের উদ্দেশ্য আদর্শ বা নির্বাচনী ইস্তেহার তারা বাস্তবায়িত করবে, সেটাই স্বাভাবিক। নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বা জোট নির্বাচনের পূর্বে যে তারা ইস্তেহার দিয়েছিল, সেই ইস্তেহারে তারা তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাখ্যা করেছে। তো যাই হোক, বলছিলাম এটা নিয়ে বিষয়টা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা, যে অহেতুক নতুন করে ইনকেলাব ইনকেলাব, আজাদি আজাদি বলে কয়েকজন খুব চিৎকার করছে। ইনকেলাব মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান, যেটি উসমান শরীফ হাদি যিনি করে গিয়েছিলেন, ঠিক আছে, একজন মঞ্চ করতেই পারে, দল করতে পারে, ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, সেটাই নিয়ম, সেটাই গণতন্ত্রে সহনশীলতার সঙ্গে অন্যদেরকেও গ্রহণ করতে হবে। কিন্তু তাই বলে দেশের মূল স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানকে উপেক্ষা করে নতুন কিছু চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। তার প্রধান কারণটি হলো এই নির্বাচনের ফলাফল। সেজন্য বলছি যে ইনকেলাব যারা বলছে তারা তো পাকিস্তানি চিন্তা চেতনার লোক, একাত্তরে তারা পরাজিত শক্তি। যারা এক পাকিস্তানের মতন একটি দেশকে এই একবিংশ শতাব্দীর 25 বছর শিখি, এর মাঝেও শিখি শতাব্দী পার হলো, যে পাকিস্তান এখনো ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, যারা তারা সেই পাকিস্তানকে ডেকে আনতে চায়, পাকিস্তানে আদর্শ উদ্দেশ্য উদ্বুদ্ধ হয়ে আমাদের ইতিহাস বিকৃত করতে চায়, তারাই ইনকেলাব জিন্দাবাদ বলে। যারা পাকিস্তানপন্থী, তারাই ইনকিলাব জিন্দাবাদ বলে যারা একাত্তরে পরাজিত। আজকে তারাই ইনকিলাব জিন্দাবাদ বলছে যারা একাত্তরের পরাজিত শত্রুদের নতুন ভার্সন, নতুন প্রজন্ম, এবং তাদেরকে মগজ ধোলাই করছে ধর্মান্ধতা এবং বাংলাদেশে মাদ্রাসা শিক্ষক এবং যারা ওয়াজের নামে বিশাল বিশাল জনসভায় ইতিহাস বিকৃতি করে, ধর্মের ইতিহাসকেও বিকৃত করা হচ্ছে, ইসলামকেও বিকৃত করা হচ্ছে, পবিত্র ধর্মের বিরুদ্ধে পর্যন্ত বলা হচ্ছে। এই যে পরিস্থিতি বাংলাদেশে, এটা কি আমাদের সমস্যা? ধর্ম তো আমরা আজন্ম করছি, আবহমান কাল থেকেই বাংলাদেশে মানুষে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শহর গ্রাম পাড়া মহল্লায় বসবাস করছে। ধর্মান্ধতার কারণে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, কিন্তু সেই ধর্মান্ধতা আমাদেরকে আরো গভীর অন্ধকারে ফেলছে, যে কারণে আজকে মূল বিষয়কে এড়িয়ে
রাষ্ট্রের উন্নয়ন, সমাজের সমৃদ্ধি, নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার পথে এই ধর্মান্ধতা এবং অতীতকে টেনে এনে বিকৃত ইতিহাসের ছলে নতুন সম্ভাবনাময় তরুণ সমাজকে বিভ্রান্ত করাই এখন এক শ্রেণীর মানুষের কাজ। দেখুন, এই যে বাংলাদেশে টকশো হচ্ছে, টকশো গুলিতে কয়েকজনের কথা বলি, যেভাবে কথা বলে জল জ্যান্ত ইতিহাসকে তারা বিকৃত করছে। কালকে না পরশুদিন একটি ক্লিপ দেখলাম, সেটা হলো যে নতুন একজন আবিষ্কার হয়েছে বাংলাদেশে, বিশাল, খুব ছিপছিপে একটি লোক, শাহরিয়ার কবির, ব্যারিস্টার তিনি। আবার বঙ্গবন্ধু নাকি 7ই মার্চের ভাষণে পাকিস্তান জয় বাংলা বলার পর নাকি পাকিস্তান জিন্দাবাদ বলেছে। তার কিন্তু তখন জন্ম হয়নি, সে নিজেও বলছে 71-এ তার জন্ম হয়নি। সে কথাবার্তা এমন ভাবে বলছে, যে কোনো মানুষের তার কথা শুনে গা জ্বলতে পারে। তার যেমন গা জ্বলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে, কারণ ওরা পাকিস্তানি প্রজন্ম, তেমনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধকে মনে প্রাণে জীবনে মননে লালন করে, ওদের কথা শুনলে তাদের স্বাভাবিক খারাপ লাগবে। ইতিহাস বিকৃতি একটি জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনে না। প্রিয় দর্শক, বলছিলাম যে আমাদের এইরকম অনিয়ম, 24-এর সেই বিপ্লব, নতুন বাংলাদেশ, তারা অনেক কিছু বলেছে। তারপরে একে একে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিকেই তারা ভুলুণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধ জাদুঘর সহ ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে প্রগতির প্রতিটি ধারাকে তারা উপেক্ষা করে নতুন করে পুরনো ইতিহাস সংযোজনে উঠে পড়ে লেগেছে। পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনগুলিতে ভাস্কর্য, শহীদ মিনার, বঙ্গবন্ধুর স্মৃতি, সবকিছুতেই তারা আঘাত করছে। তার কারণ একটাই, সেটা হলো 71 মুছে ফেলার ষড়যন্ত্র। রাজাকারদের এখন প্রধান টার্গেট মুক্তিযোদ্ধাদের সমস্ত কৃতিত্বকে নতুন প্রজন্মের কাছে মুছে ফেলার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রই চলছে, আর এই ষড়যন্ত্র থেকেই এই ইনকিলাব জিন্দাবাদ বা অন্যান্য আরবি ফার্সি শব্দের যে আগমন দেখা যাচ্ছে বা যা নিয়ে আলোচনা হচ্ছে, তা শুধু ইতিহাসকে বিকৃত করে, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে, দেশকে প্রগতির পথে এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই ইনকিলাব নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে। জয় বাংলা বলাটাই যেন এক ধরনের অপরাধ। সেই বিষয়টি বাংলাদেশের প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ জাতি কিন্তু 24-এর তথাকথিত বিপ্লবের পর বারবার টের পেয়েছে। এবং ডক্টর ইউনূস এসব বিষয়কে প্রশ্রয় দিতে পারে, মুক্তিযুদ্ধকে বিকৃত করতে পারে, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারে, সেটা কিন্তু কেউ বিশ্বাস করেনি। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু তাই করেছে, তার নিজের স্বার্থে, নিজের ক্ষমতায় টিকে থাকার স্বার্থে। এবং ব্যবসায়ী মানুষটির আরো অর্থের হয়তো প্রয়োজন, এবং সেই অর্থ কামানোর ধান্দায় হয়তো তাকে
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে রাজাকারদের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। এটাই সংক্ষেপে এক কথায় ডক্টর ইউনূসের বিষয়ে সবচেয়ে বড় অভিযোগ হতে পারে। তারপর আজকাল তো তাকে গণহত্যার কথা, তিনি তিনি হত্যাকারী হবেন না কেন? শেখ হাসিনা যদি হত্যাকারী হয়, ইউনূস হত্যাকারী হবে না কেন? ইউনূস ক্ষমতা নেয়ার 8 আগস্ট তিনি ক্ষমতা নিয়েছেন। সেই 8 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বাংলাদেশে 1000-এর উপর মানুষ মারা গিয়েছে। আর শেখ হাসিনা 5 তারিখ যেদিন বাংলাদেশ ছেড়ে চলে যায়, সেই পর্যন্ত বাংলাদেশে 750 থেকে 800 মানুষ মারা গিয়েছে। তো শেখ হাসিনার 700 মানুষ মারার জন্য যদি তার ফাঁসি হয়, তাহলে 1200 মানুষ মারার জন্য ডক্টর ইউনূসের কি হওয়া উচিত? উনি কিসের দোয়া তুলসী পাতা? শেখ হাসিনা কোথায় নির্দেশ দিয়েছিল গুলি করার জন্য? পুলিশদেরকে কে মারা হয়েছিল? 300-র উপরে পুলিশ মারা গিয়েছিল শুধু ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর। এই দায়িত্ব কে নেবে? যাই হোক, এই বিষয়গুলি আমি অন্য একটি আলোচনায় করতে পারবো। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলছিলাম, যে আমাদের এই যে মহাপণ্ডিত, নতুন নতুন পণ্ডিত বেরিয়েছে, এদের নামের আগে আবার টাইটেল হলো কি ব্যারিস্টার। একজন আছে ফুয়াদ, দেখবেন শর্ট করে, কিন্তু যখন ইনকিলাব জিন্দাবাদ বলে তখন যেন সে লম্বা হয়ে যায়। ওরা রাজনীতিবিদ। নির্বাচনী এলাকা ছিল তার কোথায়? বরিশাল। ওইখান থেকে জামানত বাজেয়াপ্ত হয়ে, পরাজিত হয়ে, মানে গুহারা হেরে, ওদের কোনো লজ্জা বোধ নেই। ওরা আবার জাতীয় টিভি গুলিতে গিয়ে কথা বলে। আমি বাংলাদেশের ন্যাশনাল টিভি গুলি যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলবো, এই সমস্ত যারা, এরা এক ধরনের দুর্বৃত্ত। ওরা সামাজিক অবক্ষয় আনতে চায়। এই সমস্ত শাহরিয়ার কবির থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদ টাইপের কুলাঙ্গারদেরকে জাতীয় টেলিভিশন থেকে দূরে রাখা হোক। ওরা মিথ্যেকে সত্য বানিয়ে গল্পের ছলে অনেক ইতিহাস বিকৃতি করছে, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভয়াবহ। অন্য আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বের সঙ্গে বলা যেতে পারে, আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ইতিহাস বিকৃতির যে প্রতিযোগিতা চলছে, তা অদূর ভবিষ্যতে আমাদের জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি সমাজের জন্য, একটি গণতান্ত্রিক সরকারের জন্য আরো ভয়াবহ হতে পারে। সেটাই স্বাভাবিক। এরকম দৃষ্টিকোণ তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র অভ্যুত্থান থেকে শুরু করে গণবিপ্লব, সবকিছুর পরে মানুষ উঠে দাঁড়িয়েছে, প্রগতিশীল চিন্তা করেছে, মানুষ এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। কিন্তু আমরা পিছনে যাওয়ার রাস্তা খুঁজছি, এবং সেটাই হচ্ছে। সেই জন্যই বলছিলাম যে যে পাকিস্তান আজকে প্রায় 80 বছরের স্বাধীনতায় উঠে দাঁড়াতে পারেনি, এখনো তাদের ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর পথে পথে হাঁটতে হয়, সেই পাকিস্তানকে আমরা আবার ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব। এবং ধর্মান্ধ গোষ্ঠী, রাজাকার গোষ্ঠী, 71-এর পরাজিত শক্তিরা সেই পথেই হাঁটছে। কিন্তু বাংলাদেশের মাটি চিরদিনই দুর্বৃত্তের জন্য দুর্যোগের ঘাঁটি। এখানে অন্যায়, এখানে ইতিহাস বিকৃতির স্থান হবে না।
এই দৃষ্টান্তই আমরা সর্বশেষে পেলাম গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। প্রিয় দর্শক, এই পর্যন্তই এখন। আপনাদের সঙ্গে আবার কাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।